যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের অফিসিয়াল সিক্রেট সাইন সাংবাদিকের বেলায় খাটে না, ধোপে টিকবে না মামলা, আইনিভাবেই সমাধান বললেন মন্ত্রী। মারাত্মক একটি ভুল করেছে, যার জন্য এই মামলা টিকবে না। এই মামলার এজাহার করতে হবে এমন ব্যক্তির দ্বারা যাকে রাষ্ট্র এজাহার করার ক্ষমতা প্রদান করেছে। কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইনের দাবি, সংকট সমাধানে কাল ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠক। রোজিনার উপরে যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, যে ফৌজদারি অপরাধ হয়েছে, তার বিচার চাই। যারা সরকারের মধ্যে নীতি নির্ধারক আছে তাদের কাছে আমাদের ডেলিগেশন যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা টিকার প্রথম থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা, মন্ত্রণালয়ের অদক্ষতায় চীন থেকে টিকা পেতে দেরি। কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না সৌদিগামীদের, মিলছে না টিকিট কিংবা হোটেল বুকিং, ট্যুরিস্ট ভিসায় আমিরাতে গিয়ে প্রতারিত বহু বাংলাদেশি। বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ইয়াস, আম্পানের থেকে ভয়াবহ হওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে কাল থেকে বৃষ্টির পূর্বাভাস। ফ্রান্স, ব্রিটেন সহ দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত, ফিলিস্তিনি দমন বন্ধের দাবি, যুদ্ধবিরতিতে কাটেনি মানবিক সংকট, ধ্বংসস্তূপে টিকে থাকার সংগ্রাম। যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে করা অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাছাড়া এই আইনটি সংবিধান এবং দুটি আইনের সঙ্গে সাংঘর্ষিক। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাংবাদিকরা এই মন্তব্য করেছেন। তারা বলছেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি ভুলে ভরা। ১০০ বছরের পুরনো অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দেশের ইতিহাসে এই প্রথম কেউ বিচারের মুখোমুখি। সাংবাদিক রোজিনা ইসলাম গ্রেফতারের পর কি আছে এই আইনে, কেনই বা পুরনো আইনটি এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আইনটি বিশ্লেষণ করে বিশিষ্টজনরা বলছেন, যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো এই আইন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। জনস্বার্থে যদি আপনি কোনো তথ্য প্রকাশ করেন, আপনি সরকারি কর্মকর্তা বা যেই হন, আপনাকে প্রোটেকশনের দেওয়ার ব্যবস্থা আছে 2011 সনের। আরেকটু হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির 501, 502 ধারা, যে কোনো সাংবাদিক যদি অপরাধ করেনও তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি হবে না, তার বিরুদ্ধে সমন জারি হবে। এতগুলি সুবিধাজনক আইন সাংবাদিকদের জন্য থাকার পরেও সে 100 বছরের পুরনো আইন যারা ব্যবহার করে, তারা যেটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অবসরপ্রাপ্ত একজন বিচারপতি বলছেন, আইনটি সংবিধান সহ অন্তত দুটি আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যে এজাহার আমি দেখেছি পত্রপত্রিকায়, সে এজাহার আইনের দৃষ্টিতে মোটেও টিকে না। মারাত্মক একটি ভুল করেছে, যার জন্য এই মামলা টিকবে না। সেটি হলো, এই মামলার এজাহার করতে হবে এমন ব্যক্তির দ্বারা যাকে রাষ্ট্র এজাহার করার ক্ষমতা প্রদান করেছে ইন রাইটিং। তাকে কিন্তু এজাহারে লিখতে হবে যে আমি সরকারের ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই এজাহার করিলাম। এজাহারের কথাও কিন্তু এই কথাটি নাই। তবে ভারত ও পাকিস্তানে এই আইনে যাদের সাজা হয়েছে তারা সবাই সরকারি কর্মকর্তা। ভারতের মন্ত্রিসভার গোপন নথি ফাঁসের অভিযোগে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেও আদালতে তা টিকেনি। দিল্লি হাইকোর্ট বলেছেন, নথি ফাঁস হলে সেটাকে গোপন আখ্যা দিয়ে সাংবাদিককে দোষী করা যায় না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইস্যুতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আইনি প্রক্রিয়ায় তার সমাধান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সন্ধ্যায় মানিকগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো পেশার মানুষ তাদের কাজ নিয়ম অনুযায়ী পরিচালনা না করলে এর দায়ভার ব্যক্তিকেই বহন করতে হয়। যে সরকারি কর্মকর্তা তার কাজ গুরুত্বপূর্ণ, যে সাংবাদিকরা করে তার কাজ গুরুত্বপূর্ণ, যে রাজনীতি করে তার কাজ গুরুত্বপূর্ণ। নিয়মের মধ্যেই আমাদের প্রত্যেকেই কাজ করে যেতে হবে। আমরা নিয়মের বাইরে যদি কাজ করি, কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাকে যথাযথভাবে সমাধান করতে হবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। এদিকে সাংবাদিক রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আজও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।
এ সময় সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। সংকট সমাধানে কাল ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সাংবাদিক নেতারা। আমরা তার প্রতিবাদ করি জোরালো ভাষায়। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা ও মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ সংবাদকর্মীরা। আমাদের সংহতি রোজিনা ইসলামকে আটকে নির্যাতন আর কারাবন্দির 4 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো নমনীয়তার আভাস পায়নি সাংবাদিক সংগঠনগুলো। এ অবস্থায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেন তারা। সংকট সমাধানে সরকারের সাথে আলোচনার কথা জানান নেতারা। এই সমন্বিত পথ চলার যে আমাদের প্রতিশ্রুতি, তাতে ঐক্যবদ্ধ অবস্থানে থাকবেন, দৃঢ়তার সাথে থাকবেন। কিছু মামলা আজকে যেভাবে রোজিনাকে ইস্যু নিয়ে সরকারকে এবং গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে, সেই অবস্থান থেকে আমরা সবাই সরে আসতে চাই। যারা সরকারের মধ্যে নীতি নির্ধারক আছে তাদের কাছে আমাদের ডেলিগেশন যাবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে নারী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেখানে সংহতি জানান অন্যান্য সহকর্মীরাও। তার ওপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার হোক। সংবিধানে যেই চেতনাটা আছে সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য যেন আইনগুলো প্রত্যাহার করা হয়। রোজিনার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ সৃজিত, বানানো। ভবিষ্যতে যাতে ধরনের কাজ না হয় সেজন্য সকল কানুন বাতিল চাই। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা সাব এডিটর্স কাউন্সিল। কর্মসূচি থেকে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। রোজিনা ইসলামকে এইভাবে কারাগারে নিক্ষেপের মধ্য দিয়ে এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবিতে একই স্থানে মানববন্ধন করেছে গণফোরামের নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘটে যাওয়া ঘটনাকে একটি মহল রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। এ ঘটনায় দেশের বিরুদ্ধে যারা মিথ্যা প্রচারণা চালায় তারাও সক্রিয় হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনাটিকে পুঁজি করে দেখা যাচ্ছে একটি চিহ্নিত মহল ফায়দা লুটার চেষ্টা করছে। এটিকে রাজনীতিকরণ করা হয়েছে। দেখা যাচ্ছে যে দেশবিরোধী শক্তি তারা অতি তৎপর হয়ে উঠেছেন এই ঘটনাটিকে নিয়ে। ফিলিস্তিনে শত শত মানুষকে হত্যা করা হলো, সেটি নিয়ে বিবৃতি নাই। সমস্ত বিষয় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরের দিনে বিবৃতি দিয়ে দিল। দেশবিরোধী যে সমস্ত ব্যক্তিবর্গ সমগ্র পৃথিবী থেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন সময় কুৎসা রটনা করে, তারাও সক্রিয় হয়ে গেছে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় সরকার প্রধান আরও বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার এসেছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে গেছে। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আমরা 96 সালে যখন সরকারে আসি, 98 সালেই বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে তুলি। যখন খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি, সাথে সাথে খাদ্যের সাথে পুষ্টিটা যাতে যোগ হয় তার ব্যবস্থা আমরা নিই। খাদ্য তালিকায় আমাদের সব থেকে নিরাপদ পুষ্টি মাছই দেয়। আমরা খাদ্য নিরাপত্তার পর এখন পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা নেওয়াতে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ পুষ্টিহীনতায় ভুগছে না। আমাদের যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে, মৎস্য উৎপাদনে মনোযোগী হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কাজে সেই সুযোগটা কাজে লাগানো। এর জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে, তাছাড়া ব্যাংকের ঋণের ব্যবস্থা আছে। সব ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। টিকা প্রসঙ্গ। করোনার টিকা প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা প্রায় 14 লাখ মানুষ পড়েছেন অনিশ্চয়তায়। অপেক্ষায় থাকাদের জন্য দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার দ্বিতীয় ডোজের জন্য যুক্তরাজ্যের কাছে 16 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। রাশেদ লিমনের রিপোর্ট। কদিন আগেও দীর্ঘ লাইন আর টিকার ব্যস্ততা এখন যেন মিলিয়ে গেছে সব। ফুরিয়ে এসেছে মজুদ, অথচ এখনো প্রায় 15 লাখ মানুষ নেয়নি দ্বিতীয় ডোজ। ক্রমেই বাড়ছে শঙ্কা। আমি মনে করেছিলাম যে হয়তো টিকাটা দ্বিতীয় ডোজ নিতে পারি কিনা সন্দেহ আছে। সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যেতে পারে, এরকম মজুদ আমাদের কাছে আছে।
এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজ সম্পন্ন হলে যেমন অনেকটাই নিরাপদে থাকা যায়, তেমনি প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের ব্যবধান 12 কিংবা 16 সপ্তাহের বেশি হলে হতে পারে হিতে বিপরীত। একজন ব্যক্তি একাধিক ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হয়েছে, তার মধ্যে একটা ভ্যারিয়েন্ট হচ্ছে ভ্যাকসিন রোধী, সেই ক্ষেত্রে সেই ভ্যাকসিন রোধী ভ্যারিয়েন্টটাই বংশ বিস্তারের সুযোগ পায়। 2 ডোজের মধ্যে গ্যাপটা স্বল্পতম গ্যাপ, মানে অনুমোদিত গ্যাপের মধ্যে স্বল্পতম গ্যাপটাকে বেছে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। অন্যদিকে এখনও ভ্যাকসিন রপ্তানির অনুমতি পায়নি সেরাম। প্রতিষ্ঠানটি বলছে বছরের শেষে হয়তো ছাড়পত্র মিলবে। তাই দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা প্রায় 15 লাখ মানুষের পরবর্তী ডোজ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। যারা নিবন্ধন করেছে তাদের মধ্যে তো একটা প্রত্যাশা জন্মাইছে যে তারা টিকাটা পাবে। চিন্তা ভাবনা করেছি যে একাধিক টিকা আমরা অপশন দিতে পারি, তারপরে সরকার সেটা বেজার বিবেচনা করে নেবে যে কোন টিকাটা নেওয়া হবে। তবে 16 কোটি মানুষের এই দেশে 1 কোটি ভ্যাকসিন দিয়ে করোনা মোকাবিলা হবে সাগরে পানি সেচের মতন। দরকার দক্ষতার সাথে বিকল্প উৎস হতে টিকা সংগ্রহ। অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে পৌঁছাতে হবে। এখানে আমাদের কোভিড হওয়ার ঝুঁকি ভার্সাস যে তথ্য ভ্যাকসিন সম্পর্কে জানা যায় তার নিরাপত্তা এবং কার্যকারিতা, এই দুটোকে তুলনা করা। এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দ্বিতীয় ডোজের জন্য যুক্তরাজ্যের কাছে আরও 16 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। It's a crisis situation because those who take the first dose, they need to take the second dose, otherwise that would not be very effective. And therefore, we desperately, I'm not asking too much, I'm asking only 1.6 million, AstraZeneca vaccine that they have. এরই মধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও কত ডোজ কবে মিলবে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু ভাষা জটিলতায় পিছিয়ে গেছে চীন থেকে টিকা আমদানি। চীনের সঙ্গে চুক্তিতে ইংরেজির বদলে চীনা ভাষার স্থানে সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়, আর তাতেই পিছিয়েছে পুরো কার্যক্রম। একে মন্ত্রণালয়ের অদক্ষতা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ সাবেক মন্ত্রীর। শাতিলা শারমিনের রিপোর্ট। চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্রথম দাবি করেন করোনা টিকা দৌড়ে সিদ্ধান্তহীনতার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কণ্ঠে উঠে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ও কারিগরি অদক্ষতার বর্ণনা। চীনের সঙ্গে চুক্তিতে ইংরেজির বদলে চীনা ভাষার স্থানে সই করা, পরে সেই অর্থ উদ্ধারের জন্য চীনা ভাষা জানা অধ্যাপক নিয়োগের কারণে দেরি হওয়ায় হতাশা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। রাশিয়ার সঙ্গেও চুক্তির ক্ষেত্রে একবার এক এক রকম চাহিদাপত্র দেওয়ায় তৈরি হচ্ছে জটিলতা। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকায় এ ধরনের দীর্ঘসূত্রিতা বাংলাদেশকে পিছিয়ে দিতে পারে। কাজ হয়েছে, এটা আমরা করি না, আমরা শুধু কানেকশনটা করে দিই। এইগুলো হেলথ মিনিস্ট্রি কবে কত আনবেন টানবেন তারা ঠিক করেন, সেইখানে একটু ডিলে হচ্ছে। রাশিয়ার সাথেও আমাদের এই এখনো ডকুমেন্ট সবগুলো কিছু হয়েছে কিছু হয় নাই, তো রাশিয়ানরা এইগুলো পছন্দ হবে না। আপনি বললেন যে আমি অত আনবো, পরে বললেন না তো আরো কমায় আনবো। সো এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ততায় আছি। এ ধরনের কারিগরি অদক্ষতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিশেষায়িত জ্ঞানের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। নিয়োগ প্রক্রিয়াকেও ঢেলে সাজানোর পরামর্শ তাদের। যারা আছে তাদেরকে এই ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, প্রকিউরমেন্ট এই যে বিষয়গুলো আছে তাদেরকে আরো বেশি ট্রেনিং দেওয়া দরকার, এবং ট্রেনিং দিয়ে তাদের ক্যাপাসিটি যদি বৃদ্ধি করা হয় তাহলে হয়তো যে এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হয়তো আরেকটু সামনের দিকে এগোতে পারবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসা সেবার প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হকের। বাংলাদেশের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে কোনটি প্রযোজ্য? ইউনিভার্সাল হেলথ চালু করতে গেলে সারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা গরিবের স্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য, এবং যারা অর্থ সম্পদশালী তারা কিছু এই স্বাস্থ্য সিস্টেমে কি করে কন্ট্রিবিউট করতে পারে, এগুলোকে মাথায় রেখে রিঅর্গানাইজ করতে বল। দুর্নীতি নিয়ন্ত্রণ করে সরকারের এই মন্ত্রণালয়কে আরো কার্যকর করতে আধুনিকীকরণের বিকল্প নেই বলেও মত তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলি বিরোধী বিক্ষোভের খবর। ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জার্মানিতে।
এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিটু, সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে বার্লিনে আসলে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভের কথা আমরা শুনছিলাম, ফিলিস্তিনের সাধারণ জনগণ যারা এই দেশটিতে বসবাস করছেন তারা সহ বাংলাদেশি প্রবাসীরা কিন্তু এই ফিলিস্তিনের সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু যোগদান করেছে। এবং বার্লিনের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে অনেকগুলো প্রোটেস্ট হওয়ার কথা ছিল কিংবা সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু করোনার অজুহাতে আসলে জার্মান প্রশাসন সেটিকে কোনো রকমের রোধ করতে পেরেছে। কিন্তু তারপরেও কিন্তু পোস্টমার এই জায়গাটাতে কিন্তু আজকে প্রচুর পরিমাণ ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের যে আগ্রাসন এবং দখলদারিত্ব সেটির বিরুদ্ধে কিন্তু আজকে এখানে সমবেত হয়েছেন। এবং একই সাথে তারা বলেছেন যে আসলে এই মুহূর্তে ইসরায়েল যেরকম আসলে অস্ত্রবিরতির কথা বলছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ফিলিস্তিনের সাধারণ জনগণ বলছে যে ইসরায়েলের এই যে অস্ত্রবিরতির যে কথাবার্তা সেটিকে তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না। কারণ গতকালও কিন্তু আল আকসা মসজিদের সামনে, সাদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, তারা কিন্তু সেখানে ইসরায়েলের সাধারণ যে অবস্থা সেটি থেকে বের হয়ে তারা কিন্তু ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর কিন্তু টিয়ার সেল কিংবা রাবার বুলেট নিক্ষেপ করেছে। এবং একই সাথে কিন্তু যে অবস্থা চলছে এতে করে কিন্তু বিশ্ব শান্তির জন্য অথবা ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য যে শান্তি আলোচনা হওয়ার কথা, সেই আলোচনা যদি ত্বরান্বিত না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু এই দেশে বসবাসরত যারা ফিলিস্তিনের সাধারণ জনগণ আছেন তারা কিন্তু রাজপথ ছাড়বেন না, সেরকমই আমরা শুনতে পেয়েছি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার মুখ থেকে। এছাড়াও কিন্তু আজকে সমাবেশে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু বলছে যে ইসরায়েল ঠিক যেভাবে পশ্চিম তীরে বসতি স্থাপন করছে অবৈধভাবে এবং ফিলিস্তিনকে দখল করে ইসরায়েলের যে আগ্রাসন চলছে সেটি কোনোভাবেই যেন পরবর্তীতে আর দেখা না যায়। সেটি যদি দেখা যায় তারা কিন্তু বারবার এই রাজপথে আসবেন এবং পৃথিবীর যে প্রান্তেই হোক ফিলিস্তিনি সাধারণ জনগণ কিন্তু তারা রাজপথ ছাড়বেন না এবং যে কোনো মূল্যে ফিলিস্তিনের যে স্বাধীনতা সেটিকে তারা রক্ষা করবেন। একই সাথে তারা বলছেন যে আসলে যে ফিলিস্তিনের যে হামাস যাকে যে দলটিকে তারা আসলে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করছে এই পশ্চিমা বিশ্ব, তারা এই পশ্চিমা বিশ্বের এই যে নীতি এবং এই যে তাদের যে পলিটিক্স কিংবা রাজনীতি সেটির বিরুদ্ধেও কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে যে শুধু জার্মানি নয়, বিশ্ব অন্যান্য যে দেশগুলো আছে, পশ্চিমা বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে, একই সাথে কিন্তু পশ্চিমা বিশ্বের যে ইউরোপীয় ইউনিয়ন তারা যেন অবশ্যই ফিলিস্তিনি সাধারণ জনগণকে মনে রাখেন এবং ফিলিস্তিনি সাধারণ জনগণকে যেন রক্ষায় সর্বসম্মতভাবে এগিয়ে আসেন। সাদিয়া, ইসরায়েলি বিরোধী বিক্ষোভের খবর জানাতে জার্মানি থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার বিরুদ্ধে ফ্রান্সে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন বহু মানুষ। এতে বাংলাদেশিদের অংশগ্রহণও ছিল। প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বিশ্বের নানা দেশে এখনও ইসরায়েল ফিলিস্তিনি যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন ফিলিস্তিনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। নানা ধর্ম, বর্ণ ও বৈষম্যের মানুষ ঐতিহাসিক রিপাবলিক চত্বরে দাঁড়িয়ে ইসরায়েল বয়কট সহ নানা স্লোগান দেন। এ সময় তারা ইসরায়েল গেল কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনে যে আগ্রাসন চালিয়েছিল তার বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসাবে ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভ প্রদর্শন হয়েছে। এতে অংশগ্রহণ করেন নানা শ্রেণী পেশার, ধর্ম আর বর্ণের মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন ইসরায়েল ফিলিস্তিনে যে আগ্রাসন চালিয়েছিল তা অন্যায় আর অবিচার। এজন্য বিশ্বের শক্তিশালী দেশগুলোকে ফিলিস্তিনের পাশে থাকার জন্য তারা আহ্বান জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন ইসরায়েলের আগ্রাসন থেকে নারী, বয়স্ক এমনকি শিশুরাও রক্ষা পায়নি, যা ছিল ন্যাক্কারজনক। আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই, এজন্যই আজ এখানে জড়ো হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না। যে কোনো মূল্যে শান্তি স্থাপন করতেই হবে। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ মানুষজন বলছেন ফিলিস্তিনিদের যে অধিকার তা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি মুক্তিকামী ফিলিস্তিনিদের আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল তাও বন্ধের আহ্বান জানান তারা। প্রতিবাদে অংশগ্রহণকারীরা আরও বলেন ইসরায়েলের যে আগ্রাসন তা থেকে বয়স্ক থেকে শুরু করে শিশুরাও রক্ষা পাচ্ছে না ইসরায়েলের এই আগ্রাসন থেকে। ইসরায়েল বয়কট আর ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি সম্বলিত নানা প্লেকার্ড নিয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাদের একটাই দাবি, ফিলিস্তিনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছিল তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। মামুনুল বাবু,
সময় সংবাদ, প্যারিস। হোটেল বুকিংয়ের জটিলতায় প্রতিদিনই অনেক সৌদি আরবগামী কর্মীর যাত্রা বাতিল হচ্ছে। অনেকে ধার করে দ্বিতীয় দফায় টিকিট কাটলেও যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। প্রবাসীদের অভিযোগ, এ বিষয়ে সৌদি এয়ারলাইন্স থেকে সুস্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। যথাসময়ে হোটেল বুকিং হয়নি, তাই ফ্লাইট মিস হয়েছে অনেকেরই। কখনো বিমানবন্দর, কখনো কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছুটে বেড়াচ্ছেন প্রবাসীরা। কার আগে কে হোটেল বুকিং কিংবা টিকিট রিশিডিউল করবেন তা নিয়ে চলছে হুড়োহুড়ি। জড়াচ্ছেন বাগবিতণ্ডায়, চুরি যাচ্ছে টাকা। টানা করে এখানে অনেক টাকা পয়সা খরচ করে আসছে, এখন যদি ক্যান্সেল হয়ে যায় তো আর করার কিছু থাকবে না। আমার টাকাগুলো নিয়ে গেছে, পকেটে 80,000 ছিল। পরে এখানে কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন জানাইছি, আমরা কি বলবো। এদিকে পূর্ব নির্ধারিত ফ্লাইট মিস করা যাত্রীদের দুর্ভোগ যেন সীমাহীন। অনেকে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এবং কারো পক্ষে তার কফিল হোটেল বুকিং দিলেও সেটি সৌদি সরকারের নির্ধারিত তালিকায় না থাকায় যাত্রা বাতিল হচ্ছে। তথ্য ঘাটতিতে বিড়ম্বনার মাত্রা বেড়েই চলেছে। আমাদের অনেক যে ভোগান্তি হয়েছে, এটা মানে বলার কোনো ভাষা নেই যে কতটুকু হয়রানি হয়েছে, কতটুকু কষ্ট করছি। সকালে এসে সিরিয়ালের দ্বারাই রাত 10-11টার মধ্যে থাকি, মানুষ খাওয়া নাই, লওয়া নাই, কোনো কিচ্ছু নাই। পয়সা রয়েছে সকাল 6টায়, এখন হোটেল বুকিং নেওয়ার কোনো খবর নাই। এখন কখন হোটেল বুকিং নিব, কখন আমরা যাব না। এসে কাজে এটা হবে না, এটা অ্যাকসেপ্ট করবে না। কি করতে হবে, কাজে ইয়াতে করতে হবে, আর হলিডে সৌদিয়া হলিডেতে করতে হবে। আমার শেষ ফ্লাইট মিস হয়ে গেছে। যাত্রীরা বলছেন সিন্ডিকেটের দৌড়াতে নির্ধারিত হোটেল বুকিংয়ে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে তাদের। অ্যাপের মাধ্যমে হোটেল বুকিংয়েও তৈরি হয়েছে জটিলতা। সিন্ডিকেট করে টাকাটা কামাই নিচ্ছে, অ্যাকচুয়ালি এদের লজিক দেখাচ্ছে, এক্সকিউজ দেখাচ্ছে, কিন্তু এগুলো আসলে কার্যকর না। তারপরে আপনি 1300-1400 সারার যখন হোটেল বুকিং দিতে যাবেন, এদের সার্ভার ডাউন হয়ে যায়, বলতেছে সোল্ড আউট। তার মানে অ্যাপসটা হচ্ছে টোটালি একটা সাজানো নাটক। তাদের লাইন দিচ্ছে, কারণ আমরা বলতেছি কি লাইন টানা না, কারণটা কি? যারা টাকা দিচ্ছে তাদেরটা হচ্ছে, যারা টাকা দিচ্ছে না তাদেরটা হচ্ছে না। সৌদি আরবে প্রায় 25 থেকে 30 লাখ প্রবাসী কর্মরত রয়েছে, যাদের অধিকাংশই শ্রমজীবী। হোটেল বুকিংয়ের জন্য অতিরিক্ত 55 থেকে 70 হাজার টাকা সংস্থান করাও দুরূহ হয়ে পড়েছে তাদের জন্য। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। 26 মে অতিক্রম করতে পারে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে বেরিয়ে যাবে ঘূর্ণিঝড়টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কাল থেকেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, আগামীকালই বিভিন্ন জেলায় পৌঁছে যাবে শুকনো খাবার। দেশ যখন তীব্র দাবদাহে পড়ছে, তখন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের পশ্চিমবঙ্গে আঘাত আনার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বুধবার অতিক্রমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে উত্তর আন্দামান সাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 24 এবং 25 মে গভীর নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে বৃষ্টি হতে পারে। আগামীকালকে সেটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে যেতে পারে। 24 তারিখে কাছাকাছি সময় সেটা হয়তো বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তো 24-25 হতে পারে সাগরেই থাকবে। আর 26 তারিখে যে কোনো একটা সময় হয়তো বা ধরেন উড়িষ্যা উপকূল মেইন এবং এর তৎসংলগ্ন যে এলাকাগুলো আছে, যেমন পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল, এর মাঝখান দিয়েও অতিক্রম করার সম্ভাবনা খুব বেশি। কবে কখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সে বিষয়ে সময়ের সাথে সাথে স্পষ্ট ধারণা মিলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক জরুরি সভায় জানানো হয়, উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থার পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। স্কাউটের প্রায় 6 লক্ষ ভলান্টিয়ার আছে উপকূলীয় অঞ্চলে। সেই স্কাউটের ভলান্টিয়ার কাজ করবে, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার কাজ করবে, মাঠ প্রশাসনের লোকজন কাজ করবে। আমাদের কাছে শুকনা খাবার প্রচুর মজুদ আছে। আমরা হয়তো আগামীকাল বিভিন্ন জেলায় শুকনা খাবারও আমরা পাঠিয়ে দিব। এরই মধ্যে 1 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। আশঙ্কা আছে ঘূর্ণিঝড় ইয়াস ভূমিতে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হবে 120 থেকে 190 কিলোমিটার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার বিষমুক্ত সুমিষ্ট হিমসাগর আম রফতানির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হিমসাগর আম পাড়ার মধ্য দিয়ে বাজারজাত করা হচ্ছে। যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও ফ্রান্সে রপ্তানির জন্য সাতক্ষীরার 6 খড়িয়ার বাগান থেকে 4 মেট্রিক টন আম প্যাকেটজাত করা হয়। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট।
চলতি মৌসুমে সাতক্ষীরার 7টি উপজেলার 4,115 হেক্টর জমিতে 5,500 বাগানে 40,000 মেট্রিক টন আম আশা করছে কৃষি বিভাগ। প্রশাসনের নির্দেশ মতো 1 মে থেকে সাতক্ষীরায় গোবিন্দভোগ ও গোপালভোগ আম বাজারজাত করা শুরু হয়েছে। তবে শুক্রবার থেকে বাজারজাত করা শুরু হয় হিমসাগর আম। এরপর থেকে ল্যাংড়া ও সবশেষে বাজারে আসবে আম্রপলি আম। প্রায় 13,000 শ্রমিক এই আম উৎপাদনের সাথে জড়িত। গ্রেডিং করে ক্যারেট বা কার্টুন করে এখান থেকে ট্রাক নিয়ে নেওয়া হয়। এর আগে আমাদের যখন আম দেখা যায় একটা গাছে 3 মণ আম আসতো, এখন বর্তমানে সেই গাছে কমপক্ষে 5 মণের মতো আম আসে। নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক কৃষি বিভাগের মাধ্যমে 500 আম চাষিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বায়ারদের সাথে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনকারী চাষিদের যোগাযোগ করিয়ে দেয়। রপ্তানিকারকের প্রতিনিধি সাতক্ষীরার আমের কোয়ালিটি দেখে সন্তোষ প্রকাশ করে জানান 2800 টাকা মন দরে আম কেনা হচ্ছে সরাসরি চাষিদের বাগান থেকে, যা বিদেশে বিমান ও অন্যান্য খরচ সহ বাংলাদেশি টাকা 1400 টাকা কেজি দরে বিক্রি হবে। ফরমালিন মুক্ত বিষমুক্ত আম থাকা দরকার, যেটা মানুষের জন্য যোগ্য, সেই ফলটাই তারা তৈরি করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে এই বিষমুক্ত আম উৎপাদন করায় চাষিরা ভালো দাম পাচ্ছেন বলে জানালেন এই এনজিও কর্মকর্তা। আমাদের এই খামারিরা একটু দাম বেশি পেয়ে থাকে, তার কারণ ভালো মানের আম, বিষমুক্ত আম তারা উৎপাদন করে। এই উৎপাদনের জন্য তারা বাড়তি কিন্তু দাম পেয়ে থাকে। পরিবেশ বান্ধব বিষমুক্ত আম উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানালেন কৃষি কর্মকর্তা। পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে সোর্স অফ ইরিগেশন, যে পানির উৎস সেটা হতে হবে, এবং যে স্প্রে করার যে সিস্টেমটা, এগুলো। আমের ফলন ভালো হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করে আর্থিক সুবিধার সাথে সাথে সুনাম বাড়ছে সাতক্ষীরার। যারাই বিশ্বের নানা প্রান্তে আম পছন্দ করেন সে সকল দেশে বিপণনের অনেক সুযোগ তৈরি হবে। 4000 কেজি হিমসাগর আম রপ্তানির মধ্য দিয়ে 2 দফায় সাতক্ষীরা থেকে 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা।